আমার কাছে টাকার কমতি নেই ইমরোজ। যদি কমতি থাকে সেটা হলো আপনার। ভাইজান বহুবার বলেছিল ডাক্তারের কাছে যেতে, তার সাথে কিন্তু আমি যাইনি। কেন যাব বলুন তো? তার তো কোনো দায়ভার নেই আমায় ডাক্তার দেখানোর। আমার তো স্বামী রয়েছে, আমি তো বিধবা নই। আর পাঁচটা মানুষের মতো আমার স্বামীও আমায় নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাবে। এই চাওয়াটা কি অপরাধ বলুন? ইমরোজ তখনও শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে টলটলে শুকনো ওই মুখটার দিকে। অভিযোগ ক্লেশে পরিপূর্ণ ওই দৃষ্টিতে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। উঠে দাঁড়িয়ে গলায় তোয়ালে ঝুলিয়ে থমথমে মুখে বলল, জবাকে খাবার আনতে বলেছি, খেয়ে তৈরি হবে। তোমায় ডাক্তার দেখিয়ে আমায় অফিসে যেতে হবে। ডাক্তারের কাছে গেলে তো আর সহজে বের হওয়া যায় না। ইমরোজ দরজা খুলে হাঁক ছেড়ে জবাকে ডাকলো। মৌনতা নিষ্প্রাণ নিষ্পলক তাকিয়ে থাকে জানালার পানে। হিসেব কষতে থাকে ঠিক কোন জায়গায় গিয়ে ছিঁড়ে যাবে তাদের সম্পর্কের এই গাঁট। নাকি তার ভাবনার থেকেও বিদঘুটে সমাপ্তি পরিকল্পনা করে রেখেছে সৃষ্টিকর্তা। মেয়েদের স্বামীর একনিষ্ঠ হয়ে বাঁচতে হয়, তবেই নাকি সংসার সুখের হয়। মায়ের মুখে কথাটা শুনে শুনে বড় হয়েছে, নিজের সর্বোচ্চটা দিয়ে পালনও করেছে। ভালোবেসেছে স্বামী নামক মানুষটাকে, কিন্তু তার প্রতি ফল সৃষ্টিকর্তা তাকে এভাবে দিচ্ছে কেন? সকাল 8টার দিকে পরিবারের সকলে নাস্তার জন্য টেবিলে জড়ো হয়। রূপকথা নাস্তা বানাচ্ছে এবং রোজ আর জবা টেবিলে খাবার সাজিয়ে রাখছে একে একে। নির্জনা বেগম অলস কদমে হাঁটতে হাঁটতে রান্নাঘরে ঢুকলো। রূপকথাকে একা হাতে নাস্তা বানাতে দেখে খানিক প্রসন্ন হয়। ঠিক এই রূপেই তো সে সর্বদা দেখতে চায়। কিন্তু পড়াশোনা নামক এই অপসংস্কৃতি যতদিন থাকবে সে কখনোই একটা দায়িত্ববান পুত্রবধূ পাবে না। এসব অপসংস্কৃতি কবে থেকে বন্ধ হবে? আচমকা শাশুড়ির প্রশ্নে রূপকথা চমকে পিছু ফিরে তাকায়। নির্জনা বেগমের তীক্ষ্ণ চাহনি দেখে অপ্রস্তুত শুধায়, জি আম্মা। তোমার এইসব অপসংস্কৃতি কবে বন্ধ হবে? কিসের অপসংস্কৃতি? বুঝতে পারছো না? আমি তোমার পড়াশোনার কথা বলছি। এই একটা কারণই তো আমার সংসারটাকে এলোমেলো করার জন্য যথেষ্ট। নির্জনা বেগমের শানিত কণ্ঠে রূপকথা ফেল করে তাকিয়ে রইল। ইদানিং তার ভয় লাগে না এই মানুষটাকে, বরং অবাক হয় একজন শিক্ষিত মানুষ এতটা বিদঘুটে চিন্তাধারা লালন করে কিভাবে। এটার পেছনে এমন কি কারণ আছে? সে বিনা ইতস্ততার সাথে বলল, আপনার ছেলে যতদূর পড়াবে আমি ততদূরই পড়াশোনা করব। আমার ছেলে তোমায় আজীবন পড়াশোনা করাবে, তাই বলে কি তুমি আজীবন পড়াশোনা করবে? না, আমি ডক্টর হতে চাই, সেই পর্যন্ত পড়াশোনা করলেই হবে। রূপকথার সাহসী স্পষ্ট কণ্ঠে নির্জনা বেগম ভ্রু টান টান হয়ে এলো, চোখ মুখে ঘোর বিরোধ। ডাক্তার হওয়া কি সহজ মনে হয় তোমার কাছে? অর্ধেক জীবন কাটিয়ে দিতে হয় কঠোর অধ্যবসায়ের মাধ্যমে। নাওয়া খাওয়া ঘুম বাদ দিয়ে পড়াশোনা করে তারপর গিয়ে একজন ডাক্তার হতে পারে। আর তা করতে গেলে তুমি সংসার করবে কবে? সংসার করেও ডক্টর হওয়া যায় আম্মা। রূপকথা দৃঢ় কণ্ঠে নির্জনা বেগম সুচালো কণ্ঠে বললেন, তার মানে তোমার একমাত্র লক্ষ্য কোনো মতে সংসার করে ডাক্তার হওয়া, তাই তো? দুটো একসাথে যথাযথভাবে করব। তোমার তো ধ্যান জ্ঞান পড়াশোনা আর কোনো মতে সংসার করা। কিন্তু তপবনের যে বয়স হচ্ছে, তানসানের বয়স হয়েছে, সে খেয়াল আছে? তপবনের তো বাবা হওয়ার অধিকার রয়েছে, তাই না? নাকি তুমি এই অধ্যায় ভুলেই গিয়েছো? রূপকথা শির নত হয়ে আসে, মিহিসরে বলে, ভুলিনি। কিন্তু তোমার কর্মকাণ্ডে এটাই প্রকাশ পাচ্ছে। তপবন শান্তশিষ্ট বলে তুমি ওকে ম্যানিপুলেট করে যেভাবে সেভাবে সংসার করে যাবে, তারপর উদ্দেশ্য হাসিল হলে ঘর সংসার ছেড়ে দেবে, তাই তো? রূপকথায় স্তব্ধ হয়ে গেল বিদঘুটে সেই কটূক্তিতে। অবাক পানে তাকায় সম্মুখের বিজ্ঞ মানুষটার দিকে। বিয়ের প্রথম দিন থেকে সে তো কখনো সম্পর্ক দায়িত্ব থেকে পালায়নি, বরং সবটাই কাঁধে তুলে নিয়ে আগাতে চেয়েছে। তবে এ কেন কথায় কথায় সংসার থেকে পালানোর অভিযোগ উঠে তার উপর? নাকি ব্যথাতুর অতীত এখন তার অপরাধ হয়ে দাঁড়িয়েছে? বাবা চলে যাওয়ায় যেখানে মানুষের সহমর্মিতা পাবে সেখানে বরাবরই তারা ঘৃণা পেয়েছে। চরিত্রহীন হওয়ার সেই এই ভ্রান্ত ঘৃণা বোধহয় এখন সংসার জীবনেও বয়ে চলতে হবে। সকলে কেন ভাবে তার বাবার মতো সেও মাঝপথে সংসার ছেড়ে চলে যাবে? কেন মানুষগুলো অতীত টেনে আঘাত দেয়? সে তো এগুলো কখনো কল্পনাও করতে পারে না। তবে কেন মুখ বুজে মেনে নেবে? রূপকথা মোটেও মুখ বুজে সহ্য করে না। দয়া করে আমায় নিয়ে যত ঘৃণ্য মন্তব্য করবেন না। ভাগ্য যখন আমায় এই পর্যায়ে এনেছে তখন সেটা আমি
আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত পালন করে যাবো আম্মা। তবে সম্পর্ক আগাও না কেন? নাকি পড়াশোনা শেষ করে মা হয়ে তানশানকে হাসির পাত্র বানাতে চাও? নির্জনা বেগমের রুক্ষ কণ্ঠে রূপকথা থমথমে মুখে বলল, সম্পর্ক আগাতে গেলে আপনার ছেলে স্কেল তোলে। আমার কোনো আপত্তি নেই সম্পর্ক আর দায়িত্ব থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার, মুক্ত করার। বরং প্রথম দিন থেকে আমি চেষ্টা করে যাচ্ছি ভাগ্যকে হাসি মুখে মেনে নেয়ার। নির্জনা বেগম কপাল কুঁচকে নিলেন স্পষ্ট কণ্ঠে, অবাক কণ্ঠে শুধায়। তপবন তোমার গায়ে হাত তুললে? রূপকথা জবাব দিল না, চোখে চোখ রেখে বলল, সম্পর্ক নিয়ে আমার কোনো দ্বিধা না থাকলেও আপনার ছেলের আছে, তাই এই কথাগুলো তাকে বললেই ভালো হবে আম্মা। আসছি, তানসানের টিফিন গোছাতে হবে। রূপকথা গটগট করে বেরিয়ে যায় রান্নাঘর থেকে। চোখ তার টলমলে সংসারের মাঝে নিজেকে এতটা বিলিয়ে দেওয়ার পরেও কি এত ঘৃণ্য মন্তব্য তার প্রাপ্য? কেউ তো একবার বোঝার চেষ্টা করে না তারও মন রয়েছে, ক্লান্তি রয়েছে, কত কত অপূর্ণ স্বপ্ন রয়েছে। তারও ইচ্ছে হয় মুক্ত আকাশে স্বাধীনভাবে উঠতে, কিন্তু তা যে এই জীবনে আর সম্ভব নয় তাও সে জানে। তাই তো যা আছে তাই আঁকড়ে হাসি মুখে বাঁচতে চায়। ইমরোজ নিচে নেমে আসলে রোজ চঞ্চল কণ্ঠে শুধায়, ভাইজান মনু বউ কোথায়? আজ সে নিচে নামেনি কেন? ইমরোজ চেয়ার টেনে বসে বলে, মৌনতার জ্বর, রেস্ট নিচ্ছে, ওকে নিয়ে ডাক্তারের কাছে যাব। তুই নায়েলকে রাখবি? নির্জনা বেগম চিন্তিত কণ্ঠে বলেন, সে কি, জ্বর আসলো কখন? মেয়েটার শরীর দিন দিন কেমন ভেঙে যাচ্ছে। ইমরোজ, ইমরোজ, তোমার তো উচিত ছিল আরো আগে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। ডাক্তারের কাছে আমাকেই কেন নিয়ে যেতে হবে আম্মা? ইমরোজের বিক্ষিপ্ত কণ্ঠে নির্জনা বেগম থমথমে মুখে বললেন, কারণ তুমি ওর স্বামী। তোমার স্ত্রীর দেখভাল তুমি ছাড়া কে করবে? নায়েলের চিন্তা করো না, ওকে আমরা রাখতে পারবো। তুমি মেজ বৌমাকে নিয়ে গিয়ে ভালো করে ডাক্তার দেখিয়ে আনো। মেয়েটার শরীর কেমন ভঙ্গুর হয়ে যাচ্ছে। নায়েল কোথায় রোজ? ইমরোজ খাবার নিতে নিতে বিরক্তি মিশ্রিত কণ্ঠে শুধায়। এমনি সময় তাকে আগ বাড়িয়ে কিছু করতে হয় না। মৌনতা খাবারটুকু পর্যন্ত পাতে সাজিয়ে রাখে, মেজাজ আরও বিগড়ে গেল। একে তো ভাইজানের কারণে সব পরিকল্পনা ভেস্তে গেল, উপরন্তু মৌনতার অসুস্থতা। মৌনতা অসুস্থ থাকলে মনে হয় ঘরটা পঙ্গু হয়ে গিয়েছে, ইচ্ছে হয় না ঘরে আসতে। ছোট ভাইজানের কাছে? ইমরোজের হাত থেমে গেল, আশ্চর্যের সাথে শুধায়, এ রোজের কাছে? তার কাছেই ঘুমিয়েছিল। রোজ নিরুদ্বেগ কণ্ঠে ইমরোজের চোখে মুখে চিন্তা ছেয়ে গেল। নায়েল যে এরোজকে এড়িয়ে চলে, ভয় পায়, সেখানে রাগান্বিত স্বরে বলল, এ রোজের কাছে রেখেছিস কেন ওকে? তুই জানিস না ওকে ভয় পায় নায়েল? আজ তো এক মাতালের হাতে তুই আমার মেয়েটাকে একা ছেড়ে এখানে বসে আছিস। দোতলা থেকে ব্যস্ত কদমে নামতে থাকা তপবন তৎক্ষণাৎ ব্যগ্র কণ্ঠে বলল, ইরোজ মাতাল হোক আর যাই হোক, কিন্তু নায়েল আর তানশানের ব্যাপারে সে এক অন্য মানুষ। ইমরোজ, ও দ্বারা নায়েল কিংবা তানশানের কোনো ক্ষতি হবে না, এটা অবিশ্বাস্য। খাওয়া শেষ কর। নায়েল ঠিক আছে, এত চিন্তা করার কিছুই নেই। ইমরোজ ফিরে তাকায় ভাইয়ের দিকে, গমগমে স্বরে বলে, সেটা তোমার মনে হতে পারে ভাইজান, কিন্তু আমি এরোজকে ভালো করেই চিনি। ও যখন উগ্র আচরণ করে তখন বাচ্চা বড় ভুলে যায়। আমি নায়েলকে আনতে যাচ্ছি। বলেই সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। তবে সিঁড়ি পর্যন্ত এগোতেই দেখতে পেল নায়েল আর এরোজ নামছে। এরোজের গলা জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে শুয়ে আছে নায়েল। নির্জনা বেগম সহ তকদির শিকদার বেশ অবাক হলো এরোজকে এত সকালে ঘুম থেকে উঠতে দেখে, তাও আবার এত সতেজতার সাথে। ইমরোজ কপাল কুঁচকে তাকিয়ে আছে এরোজের দিকে। ভাইয়ের প্রতি ক্রোধের রেশ এখনো তার চোখে মুখে। সে রুক্ষ স্বরে বলল, নায়েলকে আমার কাছে দে। নায়েলকে আঁকড়ে ধরা এরোজের হাত দুটো শিথিল হয়ে গেল ইমরোজের কথায়। বুকে জড়িয়ে রাখার মতো সামর্থ্য না থাকায় নীরবে নায়েলকে বাড়িয়ে দেয় ইমরোজের দিকে। ইমরোজ হাত বাড়ালে তাকে অবাক করে দিয়ে নায়েল নাকচ করে উঠল এবং আরও দৃঢ়ভাবে এরোজের গলা জড়িয়ে ধরে। ইমরোজের কপালের ভাঁজ দৃঢ় হয়, সে থমথমে মুখে বলে, নায়েল, পাপার কাছে আসো। নায়েল এরোজকে আরও দৃঢ়ভাবে আঁকড়ে ধরল। মনে পড়ে গতকাল রাতে বাবার ধমক, উচ্চস্বরে কথা। সে মিনমিন করে বলল, না, আমি যাব না তোমার কাছে, আমি ছোট পাপার কাছে থাকবো। জীবনের প্রথম কেউ নিঃসঙ্গ এরোজের হয়ে থেকে যাওয়ার জন্য জেদ করল। ভীষণ দৃঢ় কণ্ঠে এই প্রথম এরোজের মনে হলো সে একদম নিঃস্ব নয়। ইমরোজ কিছুটা রাগান্বিত স্বরে বলল, নায়েল জেদ করবে না, পাপার কোলে এসো। এরোজ কপাল কুঁচকে শানিত দৃষ্টিতে তাকায় ইমরোজের দিকে, গম্ভীর গলায় বলে, ধমকাচ্ছিস কেন ওকে? ঠিকভাবে বলা যায় না?
আমার মেয়ে, আমি বুঝে নেব কিভাবে কথা বলতে হবে। ইমরোজ খেকিয়ে উঠল, কণ্ঠে তার পিতৃসুলভ অধিকারবোধ। ঠিক ওই জায়গা থেকেই এরোজ ফের মুখ থুবড়ে পড়ল। আগলে রাখার মতো কোনো অধিকার নেই তার। সে ক্ষীণ নিঃশ্বাস ফেলে নায়েলের পিঠে হাত বুলায়, নম্র সুরে বলে, পাপার কোলে যাও, ছোট পাপা বাইরে যাব। কিন্তু এবারেও নায়েল যেতে নারাজ। মিনমিনে স্বরে বলল, না, যাব না, পাপা বকা দেয়। তুমি জেদ করলে পাপা তোমায় বকা দেই? বাবার কথা শুনলে তো আর তোমায় বকা দেই না। বলে ইমরোজ কিছুটা জোরপূর্বক নায়েলকে নিজের কোলে নিয়ে নেয়। বাবার কোলে গিয়ে নায়েল একদম চুপসে গেল, শক্ত হয়ে বসে রইল। বাচ্চারা সাধারণত ভালো আচরণ এবং যেখানে ভালোবাসার প্রিয় সেদিকে আকৃষ্ট হয়। ইমরোজ পিতৃসুলভ জায়গা থেকে তাকে বকলেও ইদানিক তার কণ্ঠে রুক্ষতা বেশি থাকে। মূলত এর জন্যই নায়েল তাকে ভয় পাচ্ছে। এরোজ এক পলক নায়েলকে দেখে খেতে বসে। নৈমি আর নূর কপাল কুঁচকে তাকালো তৃষানের দিকে। বরাবরের ন্যায় একই জবাব দিয়ে ফের বলে, আমাদের কাছে রূপকথার নাম্বার নেই। তৃষান সরু নেত্রে অবলোকন করে দুজনকে। চেহারায় স্পষ্ট দুজন মিথ্যা বলছে। সে থমথমে মুখে বলল, তোমরা জানো আমি কি? তোমাদের প্রিন্সিপালের ছেলে। নাম্বার দেবে, নয়তো আজকের পর থেকে শান্তিতে পড়াশোনা তো দূরের কথা, পরীক্ষা পাশ করা দুষ্কর হয়ে যাবে। এখন তোমরা ভাবো কি করব? নৈমি আর নূর ফাঁকা ঢোক গিলে একে অপরের দিকে তাকায়। যশোর খুব নিকটে খুলনা থেকে। তপবন দুপুরের পর বের হবে। তার আগেই অফিসে গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে হবে। রূপকথার আজকেও সিটি রয়েছে। সারা রাত ভর পড়ে পরীক্ষা না দেওয়ার কোনো মানে হয় না। তাই আজও তপবন রূপকথাকে আর তানশানকে স্কুল কলেজ বন্ধ দিতে দেয়নি। ভরা ক্লাসের সকলে তাকিয়ে আছে রাগান্বিত সুনেহারার দিকে। দুই ক্লাস ফিলোর পাল্টাপাল্টি সংঘর্ষে তারা আনন্দ নিচ্ছে। অদূরে বয়ে মুখ গুজে আছে তানশান নামক মেন কালপিট। কেননা সংঘর্ষ তাকে ঘিরেই। তবে এতে তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। তাকে দেখে মনে হবে সে বর্তমানে পৃথিবীতে নয়, মঙ্গল গ্রহে রয়েছে। লাবিবা ক্রুদ্ধ চোখে তাকায় সুনেহারার দিকে, রাগান্বিত স্বরে বলে, কাঞ্চন শুধু তোর একার ক্লাসে ফিরল না, আমাদেরও ক্লাসে ফিরল। আমরা তো তার সাথে পড়াশোনার জন্য আলাপ আলোচনা করতে পারবো। তুই আমায় বাধা দেওয়ার কে? সুনেহারা পাল্টা রাগান্বিত স্বরে চেঁচিয়ে উঠে বলল, আমি তো সব। টমেটো মানে আমি মানে টমেটো। তুই ওর কাছে পড়া নিয়ে ডিসকাস করবি কেন? তোর যে এত এত কোচিং টিউশনের টিচার সব কি খাস খায়, নাকি আমার ভোলাওয়ালা টমেটোকে দেখে জিভে জল চলে এসেছে পেতনি কোথাকার? এই লিপস্টিক সাজগুজ ওর জন্য না? তোকে দেখাচ্ছে কেমন জানিস? স্টার জলসা কিরণ মারা সিরিয়ালের কটকটির মতো। আমার টমেটোর চোখে সোনারা নামক পদ্মা টানা। তোর এসব কালা জাদুতে ওর মন গলবে না। আর একবারও ওর দিকে তাকালে চোখে সর্ষে ফুল দেখিয়ে ছাড়বো আমি। আমার টমেটোর থেকে দূরে থাকবি। ওর কাছে কোনো পড়াশোনা জিজ্ঞাসা করতে পারবি না। বলে সুনেহারা গটগট করে হেঁটে চলে যায়। লাবিবা রাগে হাতের খাতাটা ছুঁড়ে মেরে তানশানের দিকে তাকায়, যে কিনা নীরবে বই পড়ে যাচ্ছে। তার কাছে তানশানের এই নীরবতাকে নীরব সমর্থন মনে হলো। নিজের রাগ সামলে সুনেহারা কিছুক্ষণ বাদে ফিরে আসে। তানশানের সামনে কোমরে হাত দিয়ে দাঁড়ায়। তিরিক্ষি মেজাজে বলে, এসব করতে ভালো লাগে তাই না? মেয়ে মানুষকে পড়া দেখিয়ে দিতে আনন্দ লাগে। খুব দয়া ওই লাবিবার উপর। একদম ধরে ধরে পড়া বুঝিয়ে দিতে হবে। টিচার হওয়ার খুব ইচ্ছে। কই, আমায় তো কখনো কিছু শেখানো তো দূরের কথা, চোখ তুলে তাকানো হয় না। আমি কত কষ্ট করে রোজ সকালে 1 ঘন্টা করে সময় নষ্ট করে সেজে গুজে আসি। লাল লাল বিশ্রী লিপস্টিক দেই শুধু তোর জন্য। নিজেকে মঞ্জুলিকা লাগে তবুও দিই। তাও তো কখনো দেখিস না। আর যদি কখনো দেখেছি কাউকে পড়া দেখাতে, তোর খবর আছে টমেটো, বলে দিলাম। রাগ ঝেড়ে সুনেহারা ফুঁসতে ফুঁসতে চলে যায়। সে চলে যেতেই বইয়ে মুখ গুজে থাকা গম্ভীর মুখে ছেলেটা গাম্ভীর্যতা ভেদ করে আলতো হাসির রেখা ফুটে ওঠে। হাত বাড়িয়ে ছুঁড়ে মারা চিরকুটটা দ্রুত বইয়ের ভাঁজে ঢুকিয়ে রাখলো। সুনেহারা নামক রাগান্বিত চঞ্চল রমণীটি দেখল না সেই লুকোচুরি আর হাসি। বিবাহের প্রায় 1.5 মাস। রূপকথা জীবনে পরিবর্তনের নামে বিপর্যয় হয়ে আসে কিছু ঘটনা। তার মধ্যে একটি ঘটনা আজ ক্লাসরুমে ঘটে। অচেনা এক ক্লাস ফেলো এসে রূপকথার পাশে বসে কিছুক্ষণ বাদে মেয়েটি পরিচয় ছাড়া অদ্ভুত এক প্রশ্ন করে, তোমার কাছে ভালোবাসা মানে কি? রূপকথা কিয়ৎকাল ফ্যাল করে তাকিয়ে রইল অপরিচিত মেয়েটির পানে। অতঃপর ভাবনা চিন্তা ছাড়া বলে, আমার স্বামী আর সন্তান। মেয়েটার চোখে মুখে বিস্ময় ছুঁয়ে যায়। মৃদু বিস্ময় নিয়ে শুধায়, তুমি বিবাহিত?
হুম, বাচ্চা আছে? রূপকথা হেসে বলল। আমার ছেলে আমার সমান লম্বা। মেয়েটা তখন অদ্ভুত হতভম্ব ভাব নিয়ে একটা চিরকুট এগিয়ে দেয়, বলে। এটা খোলো। রূপকথা কৌতূহলী হয়ে খুলল চিরকুটটা। গোটা গোটা অক্ষরে কিছু পরিচিত শব্দের বুনন হলেও তার মাথায় ঠিক আটল না সেই কথার মানে। তার মাথায় ইদানিং সংসার, স্বামী, সন্তান ব্যতীত কিছুই চলে না। তাই সংসারের চাপে পুরনো কিছু অভিজ্ঞতা সে ভুলে গিয়েছে। অসভ্যের ছেলেটা ফেইরি টেল থেকে না হয় অসভ্য শিখে নেবে। ফেইরি কি আজীবন এই অসভ্য ছেলেটাকে সভ্যতা শেখাবে? রূপকথা সেটি পড়ে মেয়েটার দিকে তাকায় সুধায়। এটা কি? মেয়েটা কৃত্রিম হেসে বলল। এটা আমার জন্য আসা এক চিরকুট। আমি কি জবাব লিখবো বুঝতে পারছি না। তুমি কি আমায় একটু সাহায্য করবে? চিরকুটটির জবাব না দিলে বিপদ হয়ে যাবে আমার। রূপকথাকে মেয়েটা জোরাজুরি করতে লাগলো। মেয়েটার জোরাজুরিতে রূপকথা একটা জবাব লিখে দিল। মেয়েটা তা নিয়ে এক প্রকার দৌড় দিল। তার গতিরোধ হয় ঠিক তৃষানের মজলিসে। থমথমে মুখে চিরকুটটা এগিয়ে দিতে তৃষান সেটা নিয়ে তেরছা চোখে তাকায়, সন্দিগ্ধ গলায় শুধায়। এত তাড়াতাড়ি মেনে নিলে কি করে? আমি তো আশা করছিলাম কটা গালি লিখে পাঠাবে, আর আমি সেই গালিতে আই লাভ ইউ বলতে পরিণত করব। কিন্তু এ কি, কোনো চালাকি করিসনি তো? তাহলে তোর ওই ভিডিও ফরাদরা করে দেব আমি। নাফিসা ডানে বামে মাথা নাড়ল, রাগান্বিত স্বরে বলে। আমার কাজ ছিল চিরকুটের জবাব আনা, আমি এনেছি। এখন আপনার কাজ আপনি করুন, ভিডিও ডিলিট করুন। তৃষান ভ্রু নাচিয়ে শুধায়। তার মানে আসলে ভিডিও আছে? তুই কি দেখলি ওই ফাঁকা কুমড়োর মাঝে? কোনো ভিডিও নেই আমার কাছে, ডিলিট কি করব? আমার এত খারাপ দিন আসেনি যে কারো ভিডিও নিয়ে নাড়াচাড়া করতে হবে। যাবাগ, একটুখানি মেয়ের আবার ভিডিও, কলেজে আসিস কি করতে? তৃষানের কথায় মেয়েটি রাগে দুঃখে ফেটে পড়ল। তাকে হুমকি দিয়ে চিরকুট নিয়ে পাঠিয়েছিল। চিরকুটের জবাব না আনলে ভিডিও লিক করে দেবে। তৃষান থমকানো দৃষ্টিতে দেখতে লাগলো চিরকুটটা। সে মেয়েটাকে জ্বালাতে আর তার রাগান্বিত মুখটা দেখার জন্য প্র্যাঙ্ক করেছিল, কিন্তু এই জবাব। যদি ফুরসত মিলে তো সভ্যতা কেন, এক আকাশ পরিমাণ ভালোবাসার গীত শিখিয়ে দেব। শুধু অজস্র অবহেলিত সময় বরাদ্দ করতে হবে আমার নামে। ঠোঁটের কোণা কিঞ্চিত বেঁকে যায় তৃষানের। চিরকুটটি পকেটে ঢুকাতে ঢুকাতে বিড়বিড় করে বলে। ভালোবাসার গীত শিখতে হলেও রূপকথার রাজ্যে যেতে হবে, সাথে করে নিয়ে যাব অযোগ্য অবহেলিত সময়। কান পেতে বসে থাকা মৃদুল আর মৃদুলা সহসা হৈ হৈ করে উঠল। বন্ধু, আমাগো ফাইসা গেছে। তৃষান তেরছা হাসল। ঘাড়ে হাত বুলাতে বুলাতে লম্বা লম্বা পা ফেলে মজলিসে ত্যাগ করে। মেয়েটিকে ভীষণ ভালো লাগে তার চেয়েও ভালো লাগে তার বোকাশোকা রাগান্বিত মুখ। পিচের রাস্তা দাপিয়ে বেড়ানো অডি কারটি আজ যেন তার চালকের উদাসীনতায় নিজেও উদাসীন হয়ে পড়েছে। নিম্নগতিতে চলমান গাড়িটির ফ্রন্ট সিটে থাকা মানবী একদম নিশ্চুপ নীরব। ইমরোজের কাঁধে মাথা রেখে শুয়ে আছে মৌনতা। দৈহিক যন্ত্রণা, অভ্যন্তরীণ যন্ত্রণার কাছে হার মেনে নুইয়ে পড়েছে তার দেহ। আর ইমরোজ তার চেহারায় ঘোরাফেরা করছে মন মরা ভাব। কোনো কিছু নিয়ে গভীর চিন্তায় মগ্ন সে। ডাক্তার রিপোর্ট কবে দেবে? মৌনতার প্রশ্নে ইমরোজ হতচকিত স্টিয়ারিং এর হাতটি আরো জোরদার করলো। মৌনতার দিকে এক পলক ব্যস্ত দৃষ্টি ফেলে শুধায়। কি বলেছ? ডাক্তার রিপোর্ট কবে দেবে? মৌনতা পুনরায় বলল। ইমরোজ গাড়ির গতি বাড়িয়ে দিয়ে বলে। জানি না, ডাক্তার তো বলল সময় লাগবে। স্বামীর নম্রভাবে মৌনতার বড্ড সুখ অনুভব হলো। সে বদ্ধ নেত্র খুলে তাকায় ইমরোজের মুখ পানে। মুখটা সুদর্শন। প্রথম যেদিন দেখেছিল সেদিন কোনো অনুভূতি না হলেও বিয়ের পর মুহূর্ত থেকে এই মুখশ্রীতে সে সুখ খুঁজে পায়। আজ বহুদিন বাদে মৌনতা একটু আবদার করে ইমরোজের কাছে, মিহিস্বরে বলে। ছোট ভাইজানের কাছে একটা চকলেট থাকে, সেটা অনেক মজা। ভেতরে স্ট্রবেরি আর অনেক বেরি থাকে। নায়েল আর আমার ওটা খুব পছন্দ। আপনি একটু ছোট ভাইজানকে বলে ওগুলো বেশি করে আনিয়ে দেবেন। এরোস? ইমরোজ কপাল কুঁচকে ঘাড় কাত করে তাকায় মৌনতার দিকে। মৌনতা তার কাত থেকে মাথা তুলে হাসি মুখে মাথা নাড়ে। ইমরোজ সামনের দিকে দৃষ্টিপাত করে বলল। ওকে টাকা দিলেই তো ও এনে দেয়, আমার বলার কি আছে? মৌনতা সরব চঞ্চল কণ্ঠে বলল। তার আশেপাশে যেতেই তো ঘরের সবাই ভয় পায়। আমি অনেকবার রোজকে দিয়ে টাকা পাঠিয়েছিলাম, সে টাকা তো নেয় না। আর চকলেট কোত্থেকে আনে সেটাও বলে না। তাহলে তো খালামণিকে বলতাম পাঠিয়ে দিতে। রোজ রোজ তার কাছে গিয়ে হাত পাততে বিরক্ত লাগে না? ওই চকলেট খেতেই বা হবে কেন? নায়েল হলে বুঝতাম, কিন্তু তুমি বুড়ি একটা মহিলা, চকলেটের জন্য এমন হা হুতাশ করছো কেন?
ইমরোজ কপাল কুঁচকে বলল, চেহারায় তার বিরক্তি ভাব। আমি বুড়ি? মৌনতা চোখ মুখ কুঁচকে শুধায়। ইমরোজ তাকায় ভঙ্গুর অনুজ্জ্বল বিতৃষ্ণা ভরা মুখটার দিকে, মৃদু হেসে শান্ত স্বরে বলল, ইউ আর নাও 30। বুড়ি হয়ে গিয়েছো তুমি। এর জন্যই এখন আমাকে ভালো লাগে না, তাই না? মৌনতা ম্লান হেসে শুধায়। ইমরোজ মৃদু থমকালো, দৃষ্টি অস্থির। মৌনতা ইদানিং প্রায়শই এমন কথা বলে, তবে কেউ কিছু সন্দেহ করছে? কেমন ঘেমে উঠল ইমরোজ। মৌনতা যদি সৃজার ব্যাপারে কিছু জেনে যায় তবে সেটা তার জন্য বিপদ। পুরো পরিবার সহ প্রপার্টি তার হাতের বাইরে হয়ে যাবে। এমনটা হতে দেওয়া যাবে না। সবকিছু স্মুথলি হ্যান্ডেল করতে হবে। সে চঞ্চল কণ্ঠে বলল, ভালো লাগা বা না লাগায় কি কিছু যায় আসে? তুমি আমার স্ত্রী, এটাই তো একমাত্র সত্য, তাই না? তার মানে ভালো লাগে না, তাই তো? হিস্ট্রি বলে বাধ্য হয়ে বয়ে চলছেন? কথা পেঁচানো কেউ তোমার থেকে শিখুক। সব সময় এমন টপিকে কেন কথা বলো? একটু সুন্দর কিছু বলা যায় না? আমার জীবনে সুন্দর বলে কিছুই নেই, তাই মুখেও কিছু সুন্দর আসে না। মৌনতা ম্লান কণ্ঠে বলল। ইমরোজ ফোঁস করে নিঃশ্বাস ত্যাগ করে বলে, চকলেটের ছেলে সেখানেই থাকো। এরোসকে বলবো, দেখি তোমার মাতাল বখাটে দেবর শোনে কিনা। মৌনতা সিটে মাথা এলিয়ে দিয়ে উদাসীন কণ্ঠে বলে, একটা মানুষ এতটা বিগড়ে যায় কিভাবে? কাউকে মান্য করা তো দূরের কথা, আঘাত করতেও দ্বিধাবোধ করে না। আপনারা তার বড় ভাই, শুরু থেকেই যদি বিষয়টাকে গুরুত্ব সহকারে নিতেন তবে লোকটা এতটা উচ্ছন্নে যেতে পারতো না। ওটা ছোট থেকেই রক্তারা, রাগী, কারো কথা শোনে না ভাইজান ছাড়া। কিন্তু ভাইজান শুরু থেকে ওকে সিম্প্যাথি দেখিয়ে আসছে, যার ফল আজ তারা ভুগছে, সাথে আমরাও। ইমরোজ রাগ ঝেড়ে বলল। বাকি পথটুকু মৌনতা নীরব রইল, কেননা মুখ খুললেই তো বেরিয়ে আসে অভিযোগ, প্রশ্নরা, যেগুলো লোকটা কত সুন্দর করে এড়িয়ে যায়। কিন্তু ইমরোজের মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে অন্য এক বিষয়। সে তেরছা চোখে দেখে একবার মৌনতাকে। তার দেখা মৌনতা আর এই মৌনতার মাঝে বিস্তর ফারাক, মানুষ হিসেবে নয়, চেহারা দিয়ে। আগের মৌনতা ছিল উজ্জ্বল বর্ণের, চেহারায় লাবণ্য, সবকিছু মিলে আকর্ষণীয় এক নারী ছিল। চেহারায় মলিনতার ছাপ ছিল না। কিন্তু এই মৌনতা, এটা যেন ঠিক চর্মের প্রলেপনে ঢাকা এক কঙ্কাল, নেই কোনো সৌন্দর্য। মৌনতাকে বাড়িতে ড্রপ করে ইমরোজ অফিসের উদ্দেশ্যে রওনা হয়। মৌনতাও বাড়িতে এসে একটা থমথমে পরিবেশ পায়। জবা আর মাজেদা চাচি ভয়ার্থ দৃষ্টিতে তাকায় তার পানে। শাশুড়িকে দেখে দেখে অভিজ্ঞ মৌনতার বুঝতে সময় লাগেনি শাশুড়ির অমর্ষতার শিকার হতে হয়েছে সকলকে। তাকে উপেক্ষা করতে হয় শারীরিক অসুস্থতা। শাশুড়িকে রাগে ফুঁসতে দেখে শুধায়, কিছু হয়েছে আম্মা? নির্জনা বেগম কঠিন দৃষ্টি তুলে তাকায়, দাঁতে দাঁত চেপে বলল, তোমার বড় জায়ের কাণ্ড কারখানা দেখছি মেজ বৌমা। আজ তার স্বামী যশোরে যাবে, তুমি অসুস্থ, ডাক্তারের কাছে যাবে, আর সে এই ভরা এলোমেলো সংসার ফেলে নাচতে নাচতে কলেজে গিয়েছে। কেন আজ একদিন কলেজে না গেলে কি হতো? 12:30 বাজে, অথচ ঘরে রান্না বান্না কিছু হয়নি। কত বড় দায়িত্ব জ্ঞানহীন মেয়ে ভাবো। স্বামী বলেছে বলেই তাকে কলেজে যেতে হবে? তার নিজের কোনো বোধ বুদ্ধি নেই যে আজ ঘরের কি পরিস্থিতি। নির্জনা বেগম চেঁচিয়ে চেঁচিয়ে বললেন। মৌনতা দীর্ঘশ্বাস ফেলল, কিছু না বলে সোজা উপরে চলে যায়। নিজের ঘর থেকে পোশাক বদলে বের হতে নায়েল সহ রোজের দেখা পায় সে। নায়েল মাকে দেখতে ঠোঁট উল্টাতে লাগলো রাগে অভিমানে। মৌনতা ম্লান হেসে মেয়ের দিকে হাত বাড়িয়ে দেয়। নায়েল নাকচ করে জেদি কণ্ঠে বলল, না, আমি যাব না তোমার কাছে। তুমি আর পাপা পচা আমায় লেখে ঘুমাও, আমায় লেখে বুড়ো করতে যাও। তোমরা ভালো না, ছোট পাপা ভালো, সে আমায় আদর করে, ঘুম পাড়ায়, বাহিরেও ঘুরতে নিয়ে গিয়েছিল। রোজ আদুরে স্পর্শে নায়েলের গাল টিপে মৌনতাকে বলল, মনুবু, নাইল 2 দিনেই ছোট ভাইজানের ফ্যান হয়ে গিয়েছে। সে কি আর বোঝে মায়ের বাধ্যবাধকতা? তার তো শুধু সবার থেকে আদর আর ভালোবাসা চাই। মৌনতা উদাসীন দৃষ্টিতে তাকায় রোজের দিকে। আর কেউ জানুক না জানুক, রোজ জানে বিয়ের পর দিন থেকে তাকে কিভাবে ঘর সংসার সহ ইমরোজকে মেনটেন করে চলতে হয়। রোজ তাকে চোখে আশ্বস্ত করে। সেও জানে মৌনতা ভালো নেই, এর জন্যে কম খোঁচায়নি সে মৌনতাকে। কিন্তু সে কখনোই কিছু বলে না। রোজ ভাবলো বড় ভাইজানের সাথে কথা বলবে, তার দ্বারা মৌন বইয়ের কষ্ট সহ্য হয় না। রোজের কাজ জড়িয়ে শুয়ে থাকা নায়েলের পিঠে আলতোভাবে মাথা রাখে মৌনতা। মিহিসরে বলে, মাম্মা অসুস্থ মা, ডাক্তার দেখাতে গিয়েছিলাম। তুমি তো জানো সেখানে সবাইকে কত বড় বড় সুই দিয়ে গুঁতো দেয়। তুমি তো সুইকে ভয় পাও,
তাই তোমায় নিয়ে যায়নি। আম্মা সরি মা, মায়ের কাছে এসো। নাইল জানে ডাক্তারের কাছে বড় বড় সুই রয়েছে। তাকে একবার ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল মা বাবা, তখন এমনই গুঁতো দিয়েছিল। নিমিষেই তার রাগ উবে গেল। সে ঝাঁপ দিয়ে মায়ের কোলে চলে যায়। রোজ মলিন হেসে বলল, সে সকাল থেকে ছোট ভাইজানের কাছেই ছিল। ভাইজান ঘুরতে নিয়ে গিয়েছিল, ডিমও খাইয়েছে। ভাবতে পারছো? রোজের শেষের কথায় বিস্ময়, একই বিস্ময় মৌনতার চোখে মুখেও দেখা গেল। কেননা নাইলকে তারা ধরে বেঁধেও ডিম খাওয়াতে পারে না। সে বিস্ময় নিয়ে শুধায়, কি বলো রোজ, ও ডিম খেয়েছে? আমার চোখের সামনে খেয়েছে মনোবু, আর একটু ঝামেলা করেনি। ভাইজান দিয়েছে আর সে খেয়েছে। মৌনতা শানিত দৃষ্টিতে তাকায় মেয়ের দিকে, থমথমে মুখে বলে, মা, আল্লাহ দেই দেখে কি মায়ের সাথে দুষ্টুমি বেশি করো? নাইল জবাব দেয় না। সে ছোট ছোট চোখে তাকায় মায়ের দিকে। মৌনতা মেয়েকে নিয়ে নিচে নামে। রোজও তাদের সাথে পা মিলিয়ে শুধায়, ডাক্তার কি বলেছে মনোবু? রিপোর্ট দেয়নি রোজ, কতগুলো টেস্ট করালো, বলেছে রিপোর্ট দিতে দেরি হবে। মৌনতা পা টেনে টেনে সিঁড়ি বেয়ে নামতে লাগলো। দেখেছো, অসুখ জমতে জমতে কত রোগ জমা হয়েছে, এরপরও শরীরের প্রতি তোমার এত উদাসীনতা। মৌনতা তার কথার প্রতি উত্তরে কিছু বলল না। প্রসঙ্গ পাল্টে জিজ্ঞাসা করে, ঘরে কিছু হয়েছে? রূপকথা মেয়েটা কি করবে বলো? পড়াশোনা কি কম কঠিন? এতটুকু মেয়েটাকে সংসারের এই গণ্ডিতে আটকে রাখা যায়? পড়াশোনার প্রতি কত আগ্রহ, যার এত আগ্রহ সে নিশ্চয়ই ভালো কিছু করবে। রোজের চোখে মুখে বিতৃষ্ণা মায়ের প্রসঙ্গ উঠতে। মায়ের সাথে তার বনিবনা কখনোই সুন্দর ছিল না, আর না আছে সে বিতৃষ্ণা ভরা কণ্ঠে বলল, এগুলো কাকে বোঝাবে মনোবু? তোমার শাশুড়িকে? পড়াশোনার নাম শুনলে তো তার অঙ্গ ঝলসে যায়। মৌনতা তার দিকে তাকিয়ে বলে, কারণ ছাড়া তো আর এমন করে না। মানুষ ভাগ্যের দুয়ারে লাথি খায় একবার, বারবার তো আর খেতে চায় না। সব মানুষ একরকম হয় না মনোবু। তোমার কি মনে হয় আমায় পড়াশোনা করালে আমি উচ্ছনে চলে যাব, কোনো ছেলের হাত ধরে পালিয়ে যাব? রোজ রেগে গেল। মৌনতা দীর্ঘশ্বাস ফেলে তার কোনোই টেনে নিয়ে যায় রান্নাঘরের দিকে। রান্না করতে হবে এখন, অথচ শরীর চলছে না। রান্নাঘরের দিকে কেন যাচ্ছ? রোজের প্রশ্নে মৌনতা দুর্বল নেত্রে ফিরে তাকায়। রান্না করতে হবে না? মৌনতার কথায় রোজ মৃদু হাসলো। তার মধ্যেই দেখলো রূপকথা ছুটতে ছুটতে সদর দোতলায় উঠেছে। রোজ চঞ্চল কণ্ঠে শুধায়, কলেজ শেষ বড় ভাবি? রূপকথা গতিরোধ করে ফিরে তাকায়। ঘন ঘন মাথা নেড়ে বলল, জি আপু, একটা সিটি ছিল, দিয়েই চলে এসেছি। তানশান এখনো আসেনি। ড্রাইভার চাচার সাথেই এসেছো? হ্যাঁ। মৌনতা শুধালো। এমন হাঁপাচ্ছ কেন কথা? রূপকথা পান্তুর মুখে বলল, রান্না করতে হবে না, আমার আজকে পরীক্ষাটা দেওয়া জরুরি ছিল ভাবি, নয়তো আমি কলেজে যেতাম না। আপনি ডক্টর দেখিয়েছেন? শরীর ভালো লাগছে? মৌনতা ম্লান হেসে বলল, একটু ভালো লাগছে, এত চিন্তার কিছু নেই। আস্তে ধীরে আসো, একসাথে দ্রুত রান্না করে ফেলবো। তাদের কথোপকথনের মাঝে রোজ ব্যগ্র কণ্ঠে বলল, হয়েছে হয়েছে, থামো। তোমরা এমনভাবে করছো যেন আমরা তোমাদের কাজের চাপে মেরিয়ে ফেলেছি। রোজের কথায় মৌনতা কপাল কুঁচকে তাকায়। রোজ দুজনা চাহনি দেখে দাম্ভিকতার সুরে বলল, এই রোজ যতদিন আছে ততদিন তোমাদের নো চিন্তা ডু ফুটি। যাও মনোবু, বড় ভাবি যান, জিলো আপনি জিন্দেগি। রান্না বান্না সব শেষ। রূপকথা কৌতূহলী নয়নে তাকায়, শুধায়, কে করেছে আপু? আমি করেছি, খেতে পারলেই খাবে, নয়তো যে যার স্বামীকে বলবে বাইরে থেকে খাবার এনে দিতে। রোজের নির্ঝঞ্ঝাট কথায় রূপকথার মৌনতা মৃদু হাসলো। রূপকথাও স্বস্তির নিঃশ্বাস ফেলল। এখন শাশুড়ি কোনো ঝামেলা না করলেই হলো। মৌনতা হাত বাড়িয়ে রোজকে জড়িয়ে ধরল, কৃতজ্ঞতার সুরে বলল, ধন্যবাদ রোজ। রোজ গাছাড়া কণ্ঠে বলল, এত ধন্যবাদ না দিয়ে একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। আমি তোমার সাথে ঝগড়া করতে না পেরে শুকিয়ে যাচ্ছি মনোবু। সহসা মৌনতা ফিক করে হেসে উঠল। চোখ দুটো অজস্র বারের মতো আবার সিক্ত হলো। সৃষ্টিকর্তা তাকে সব দিয়েছে, অথচ সবচেয়ে মূল্যবান যেই বন্ধনটা সেটা বড্ড নড়বড়ে। তপবন বাড়ি ফেললো 3টা নাগাদ। এসেই কোনো রকম খেয়ে তৈরি হতে যায়। তপবনের ব্যাগপত্র গুছিয়ে রূপকথা তখন ঘরে বসে কাপড় চোপড় গুছিয়ে নিচ্ছিল। তপবন ঘরে ঢুকে সোজা দৃষ্টি তাক করে নিজকর্মে মগ্ন মেয়েটার পানে সোজা সাপটা শুধায়, আমি তোকে মারি, গায়ে হাত তুলি? রূপকথা সরব ঘাড় ঘুরিয়ে তাকায় এক গভীর মুখ পানে, কপাল কুঁচকে বলে, না। তাহলে আমাকে মিথ্যে বলে কেন? রূপকথা থমথমে মুখে বলল, মিথ্যে কথা কোথায় বলেছি? সে জিজ্ঞেস করেছে আমি সম্পর্ক কেন আগাই না, তাই আমি বলে দিয়েছি যে সম্পর্ক আগাতে গেলে আপনার ছেলে স্কেল তোলে। তপবন দাঁতে দাঁত চেপে বলল, আমি স্কেল তুলছিলাম খারাপ সঙ্গদের সাথে চলার জন্য, সম্পর্ক এগোনোর জন্য নয়। আর এখন মিথ্যে বলার জন্য আবার স্কেল তুলবো?
এবার সত্যি সত্যি মার দিব। বলেই তপবন এদিক ওদিক তাকে স্কেল খুঁজতে লাগলো। রূপকথা ফোঁস করে উঠল, গাল ফুলিয়ে দেখে স্বামীর বেশে থাকা কঠোর টিচারকে। অতঃপর মারের ভয়ে হাতের কাপড় ছুঁড়ে ফেলে দৌড়ে বেরিয়ে গেল কক্ষ থেকে। তপবন হতচকিত পিছু ডেকে বলল, রূপকথা, চুপচাপ এদিকে এসো, নয়তো ধরতে পারলে কিন্তু খবর আছে। তাতেও রূপকথার গতিরোধ হলো না। তপবন ডাকতে ডাকতে দরজার কাছে বের হতেই দেখলো করিডোরে মেয়েটার টিকিটিও নেই। কিয়ৎকাল পূর্বেও যতটা মেজাজ খারাপ ছিল তা এক মুহূর্তে কেউ ভীষণ যত্নের সাথে হাসিতে বদলে দিল। সে ডানে বামে মাথা নেড়ে গা দুলিয়ে হেসে উঠল। ইদানিং এই ক্ষুদ্র ক্ষুদ্র রসিকতা খুনসুটি তার ভীষণ প্রয়োজনের খাতায় শীর্ষস্থানে রয়েছে। মেয়েটিকে ভয় দেখাতে, জ্বালাতে, পেটের কথা বের করতে যে নিদারুণ উল্লাস অনুভব করে অন্তঃস্থল। তপবনের ভয়ে রূপকথা তানসানের বিছানায় পা গুটিয়ে বসেছিল। তার মধ্যে ভেসে আসলো তপবনের গুরুগম্ভীর কণ্ঠ, রূপকথা, আমি বের হতে হবে, কিন্তু আমি কিছু খুঁজে পাচ্ছি না, আমার হাতে সময় নেই। রূপকথা কপাল কুঁচকে বেরিয়ে আসে পাশের ঘর থেকে। নিজের ঘরের দরজা খুলে উকি দিতে ঘরের মাঝ বরাবর শটান হয়ে দাঁড়িয়ে থাকা লোকটার সাথে দৃষ্টি মিলে যায়। কপাল কুঁচকে শুধায়, কি খুঁজে পাচ্ছেন না? আমি তো আপনার বলা সবকিছু গুছিয়ে রেখেছি। সাদা পায়জামা পাঞ্জাবি পরা তপবন শান্ত স্বরে বলল, আমার সাদা পাঞ্জাবি খুঁজে পাচ্ছি না। আপনার সব পাঞ্জাবি তো সাদা, আপনি কোনটা খুঁজছেন? যেটার কলারে দুটো কালো বোতাম আছে। তপবনের কথায় রূপকথা উৎকণ্ঠা নিয়ে বলল, ওটা তো চেঞ্জিং রুমে ভাঁজ করে রেখেছিলাম, খুঁজে দেখুন। তপবন একইভাবে পেছনে হাত বেঁধে দাঁড়িয়ে বলল। রূপকথা নাকচ করে বলল, তুমি এসে খুঁজে দিয়ে যাও। না, আপনি মারবেন। মারবো না, এসো। না, আমার দেরি হয়ে যাচ্ছে রূপকথা, মানিব্যাগ, পাঞ্জাবি, ফোন কিছুই পাচ্ছি না। কি অদ্ভুত কথা, আমি তো সব ওখানেই গুছিয়ে রেখেছি। বলেই রূপকথা কিছুটা এগিয়ে গেলেই তপবন খপ করে ধরে নিল মেয়েটাকে। সহসা রূপকথা চেঁচিয়ে উঠল, মারবেন না, আমি ইচ্ছে করে ওসব বলিনি আমাকে, সে আমায় নিয়ে বাজে মন্তব্য করছিল তাই বলেছিলাম। তপবন মৃদু হেসে দেখে বাহুডোরে ছটফট করতে থাকা নারীটিকে। অদ্ভুত সুন্দর এক বিষয় হলো তার এই সুবিশাল আদলের কাছে অতি ক্ষুদ্র, রোগা, পাতলা, নরম মেয়েটিকে সর্বদা একই বক্ষ মাঝে আঁকলে রাখতে তার ভালো লাগে। ছোট্ট পাখির ন্যায় এঁটে যায় তার মাঝে। সে মৃদু হেসে ললাটে ঢেকে থাকা চুলগুলো বা হাতে সরিয়ে দিল। ক্ষীণস্বরে শুধায়, আম্মু কি বলেছে? রূপকথা চোখ তুলে তাকায় শান্ত মুখ পানে। মারবে না ভেবে আশ্বস্ত সুরে বলল, যাই বলুক না কেন, সব অবান্তর কথা ছিল। সেটাই, কি বলেছে? তপবনের একই প্রশ্নে রূপকথা ভ্রু কুঁচকে বলল, বললাম না, যাই বলেছে তা অবান্তর। কি সেই অভ্যন্তর কথা? তপবনের জেদি কণ্ঠে রূপকথা ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, আমার নাকি স্বামী সংসার নিয়ে কোনো চিন্তা নেই, মাঝপথে ছেড়ে চলে যাব। তপবনের রাগ হয় মায়ের উপর। বারংবার এই অভিশপ্ত বিষয়গুলোকে কি টানা খুব প্রয়োজন? কেন সম্পর্কগুলোকে এভাবে কলুষিত করে পুরনো জিনিস টেনে? সে অভিব্যক্তি লুকিয়ে নেয়, জবাবটুকু জানার জন্য মরিয়া হয়ে ওঠে। তুমি কি বলেছো? কিছু বলিনি, প্রথম দিন থেকে কাজকর্মে দেখিয়ে আসছি। এই স্বামী সংসার ছেড়ে যাওয়ার হলে সেদিন কবুলই বলতাম না, ওখান থেকেই পালিয়ে যেতাম। কিন্তু তা যখন করিনি তখন মৃত্যুর আগ পর্যন্ত ছেড়ে যাব না। রূপকথা দৃঢ় কণ্ঠ। তপবন মুগ্ধ হয়ে দেখল অতি নিকটে থাকা শক্ত মুখটিকে। সদ্য মনে বীজ বোনা কিছু অসংলগ্ন চিন্তারা নিমিষেই মিলিয়ে যায়। আগলে ধরা আরেকটু জোরালো হলো, আরেকটু আদুরে হলো, এবং প্রথমবারের মতো মেয়েটার উঠতি বয়সের আবেগগুলোকে প্রশ্রয় দিয়ে তপবন মুগ্ধ চিত্তে রূপকথার ললাট বরাবর ঠোঁট ছুঁয়ে দিল। পুরুষালী অষ্টদয় ললাটের ঠিক মাঝ বরাবর ছুঁয়ে যেতেই মেয়েটা খামচে ধরে লোকটার পাঞ্জাবির আস্তিন বদ্ধ নেত্র, ঘন পল্লবদ্বয় কেঁপে উঠল থেমে থেমে। অন্তরাত্মা জমে যায়। বাহুডোরে থাকা দেহটি শিথিল হয়ে আসে। ক্ষণকাল বাদেই আতরের সেই মিষ্টি তীক্ষ্ণ সুগন্ধ সহ দাড়িযুক্ত মুখের স্পর্শ বিলীন হয়ে যায়। মিয়ে যাওয়া মেয়েটি বদ্ধনেত্র খুলতে পারল না। লোকটার সাথে সাথে চোখ রাখার সাহস এই জীবনে বুঝে আর হবে না। সামান্য একটা স্পর্শে লাজে নুইয়ে পড়া মেয়েটিকে তপবন চোখ ভরে দেখল। সাময়িক উপেক্ষা করে লাজে রাঙা ভালোবাসার এই ভিন্ন রূপকে ক্ষীণস্বরে বলে, নিজের খেয়াল রাখবে, আর এই এক সপ্তাহ রোজার কাছে ঘুমাবে। আমি রোজাকে বলে রেখেছি, আসছি। বাহুডোর হালকা হয়ে গেল। রূপকথা চকিতে চোখ খোলে, উদ্বিগ্ন কণ্ঠে শুধায়, আপনার পাঞ্জাবি, মানিব্যাগ আর ফোন নেবেন না? দরজা পর্যন্ত এগিয়ে যাওয়া তপবন ফিরে তাকায়। চোখ মুখে উপচে পড়া হাসির উজ্জ্বলতা। চোখে হেসে বলে, পাঞ্জাবির গায়ে, ফোন আর মানিব্যাগ পকেটে। আপনার খেয়াল কোথায় ফেরিটেল? আপনি কিন্তু বিগড়ে যাচ্ছেন।
বলেই সে বেরিয়ে গেল। রূপকথা থ হয়ে দাঁড়িয়ে রইল। লোকটা কতটা চতুরতার সাথে তাকে বোকা বানালো। তপবন হাসতে হাসতে সিঁড়ি বেয়ে নামে। পথিমধ্যে তপবন গাড়ি থামায় তানশানের কোচিংয়ের সামনে। সারাদিনে যে ছেলের সাথে একবার দেখা হলো না, সে টিচারের অনুমতি নিয়ে দ্রুত কদমে ক্লাসে ঢুকে ছেলের দুগাল আঁকড়ে ধরে কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, পাপা আসছি তানশান, কোচিং শেষে বাসায় চলে যাবে, ঠিক আছে? তানশান মৃদু হেসে মাথা নাড়ালো। বাবা নামক মানুষটার হুটহাট এই ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো তাকে বিশেষ অনুভব করায়। জীবন নিদারুণভাবে তার গতিবিধি পরিবর্তন করে নিলেও বাবার ভালোবাসার কোনো পরিবর্তন ঘটেনি। তপবন যেতে তানশানের কোলে একটা চিরকুট পড়ল। কে দিয়েছে এই ভাবনায় পড়তে হয় না তানশানকে। সে বোর্ডের দিকে একবার তাকিয়ে চিরকুটটা খুলল। গোটা গোটা অক্ষরে কিছু অশ্লীল বার্তা দেখে সে চোখ মুখ কুঁচকে ছি বলে উঠল। এখনো বাবার চুমু খাচ্ছিস? বইয়ের চুমু কবে খাবি টমেটো? সে কপাল কুঁচকে তাকায় নিজের পেছনের বেঞ্চে মাথা নুয়ে ঝিমুতে থাকা মেয়েটার দিকে। দাঁতে দাঁত চেপে বলে, তোমার লজ্জা করে না? সুনেরা নিরুদ্বেগ না বোধক মাথা নেড়ে উদাসীন কণ্ঠে বলল, জন্মগতভাবে আল্লাহ ওটা আমাকে কমই দিয়েছে। ভুল বলছো কামনা, আল্লাহ তোমাকে কোনো লজ্জা শরমই দেয়নি। তানশান চাপা আক্রোশে বলল। সুনেরা বিস্ময় নিয়ে বলল, এটা তো ঠিক বলেছিস, তুই সব বিষয় এত বিজ্ঞ কি করে? তানশান হতাশার নিঃশ্বাস ফেলে সামনে তাকায়। সুনেরা আবারও টেবিলে মাথা রেখে ঝিমুতে লাগলো। এই পড়াশোনা কার ভালো লাগে? সময় বড্ড অদ্ভুত এক বাস্তবতা, যেই বাস্তবতারা পালা বদলে যায় কারোর গোটা এক জীবন। যে মেয়েটির বয়সটা ছিল নিজেকে করার, আবেগ অনুভূতিগুলোকে জানার, রঙিন দুনিয়া চেনা, সেই মেয়েটি এখন 24 ঘন্টা ফুল টাইম মায়ের দায়িত্ব পালন করছে হাসি মুখে। তপবন যাওয়ার পর থেকে তানশানের শান্ত জীবন ঝঞ্ঝাটময় বানিয়ে রেখেছে রূপকথা। মিনিটে মিনিটে মাতৃসুলভ সেই অত্যাচারে তানশান অজস্রবারের মতো বিরক্তি মিশ্রিত দৃষ্টি ফেলল রূপকথার মুখ পানে। আমার হাত আছে, আমি খেয়ে নেব, আপনি নিজের খাবার খান। রূপকথা পাল্টা গম্ভীর মুখে বলল, তুমি নিজের হাতে খেলে তো মাছ দিয়ে খাবে না, তাই চুপচাপ মুখ খোলো, নয়তো তোমার পাপার কাছে ছবিগুলো পাঠাচ্ছি আমি। দেখুক তার ভোলা ভালা শান্ত ছেলে কত সুন্দর মেয়ে পটাতে পারে। তানশান হতভম্ব দৃষ্টিতে তাকায়। মেয়ে পটানো, জি, এইসব বাজে কথা আপনার মাথাতেই আসতে পারে। আমি সুনেহারকে পটাইনি, আর না ওর সাথে আমার কোনো প্রকার কথা হয় কখনো। তো এইসব লেম কথা বলবেন না। বাহ, নাম তবে সুনেরা, সুন্দর নাম। রূপকথা দাঁত কেলিয়ে বলল। তানশান ডানে বামে মাথা নাড়ে গম্ভীর গলায় বলল, আমি মাছ খাই না, আপনি মাছ সরান। আমি মাছ খেতে বলিনি তো, মাছ ভর্তা খাবে। একদম তোমার পাপার মতো বানিয়েছি। সে যা যা দিয়ে যেভাবে যেভাবে বানায় সেভাবেই বানিয়েছি, খেয়ে দেখো। সেটা আমি পাপার হাতে বানানো মাছ ভর্তা ছাড়া আর কারোর হাতে খাই না। তুমি খাবে, তোমার বাপ খাবে, পাজি ছেলে। খাও, নয়তো আমি তোমার পাপাকে পাঠাচ্ছি রোমান্টিক চিরকুটগুলো। তানশান মাথা হেড করে টেবিলে বসে রইল। চোখে মুখে তার লজ্জা অস্বস্তি। কখনো ভাবেনি জীবনে এমন পরিস্থিতিতে পড়তে হবে। মিমি নিশ্চয়ই তাকে খারাপ ভাবছে। তার চেয়েও বড় কথা হলো, এইগুলো যদি বাসার কেউ জানে তবে সে কখনো চোখে চোখ রাখতে পারবে না কারোর সাথে। নিজের উপর রাগ হয় তানশানের। না চাইতেও সে উপভোগ করে সুনেহারাকে আর তার কার্যক্রমকে, যেটা তার গন্তব্য আর ব্যক্তিত্বের জন্য মানানসই নয়। মৌনতা নির্জনা বেগম আর রোজ চোখ পিটপিট করে দেখে ফুসুর ফুসুর করতে থাকা দুই অদ্ভুত সম্পর্কধারীকে। দুজনকে দেখলে বোঝার উপায় নেই যে দুজন সৎ মা ছেলে। মনে হয় যেন বন্ধু। রোজ চঞ্চল কণ্ঠে শুধায়, কি হয়েছে বড় ভাবি? পরপরই তানশানের উদ্দেশ্যে বলে, এই রোবটের বাচ্চা খাচ্ছিস না কেন? তানশান রাগান্বিত দৃষ্টিতে তাকায় ফুপির পানে। দাদুর কাছে বিচার দিয়ে বলে, দেখো দাদুমণি, কি বলছে তোমার মেয়ে। নির্জনা বেগম কঠোর চোখে তাকায় রোজের দিকে, ধমকে উঠে বলে, ভাইয়ের ছেলেকে কেউ এভাবে বলে? দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছ রোজ। রোজ মুখ বাঁকিয়ে খেতে শুরু করলো। তানশান বেজায় বিরক্ত হয়ে হাঁ করলো। সহসা রূপকথার ঠোঁট বেঁকে যায়। সে মাছের ভর্তা দিয়ে ভাত মেখে মুখে তুলে দিল। তানশান চোখ মুখ কুচকে কোনো রকমে গলাধ্যকরণ করতে নিলে মজাদার স্বাদ অনুভব হলো। একদম বাবার মতোই মাছের ভর্তার স্বাদ পেয়ে তানশান আর চোখে তাকায় রূপকথার পানে। রূপকথা ভ্রু নাচিয়ে শুধায়, কি কেমন, ভালো লাগছে? তানশান থমথমে মুখে বলল, বাজে লাগছে। রূপকথা দুঃখী চেহারা নিয়ে বলল, খারাপ লাগলেও কিচ্ছু করার নেই। তোমাকে তো এই বাজে স্বাদের মাছ ভর্তা দিয়েই ভাত খেতে হবে, নয়তো জানো তো কি হবে।
তানশান হতাশার নিঃশ্বাস ফেলে। মৌনতা মিটিমিটি হেসে দেখে দুজনকে। অবাক হয় রূপকথার মতো ছোট্ট মেয়েটিকে এত কম সময় এই জটিল গুরুভার বইতে দেখে। নির্জনা বেগমও অবাক হলেন শুধু মাছের ভর্তা দিয়ে তানশানকে 2 প্লেট ভাত খেতে দেখে। রূপকথা চোখ পিটপিট করে তাকায় অতি ধুরন্ধর ছেলেটির পানে। মাত্র বলল বাজে লাগছে, অথচ খাচ্ছে তো খাচ্ছেই, থামাথামির নাম নেই। ঠিক 2 প্লেট ভাত শেষ হতে রূপকথা সতর্ক কণ্ঠে শুধায়, আর খাবে? তানশান আর চোখে চেয়ে মিনমিনে স্বরে বলল, আর অল্প একটু ভাত নিন। রূপকথার চোখে মুখে চাপা উচ্ছ্বাস। ধুরন্ধর ছেলেটি কি জানে মায়েরা সব বোঝে। সে আরও 1 প্লেট ভাত নিল, আর তানশানও নীরবে 3 প্লেট ভাত খেয়ে উঠল। রূপকথা হাসি মুখে প্লেট হাতে রান্নাঘরে যায় হাত ধুতে। তানশান খেয়ে দিয়ে উঠতে গেলে অনুভব করলো সে আর নড়তে পারছে না। সে অসহায় দৃষ্টিতে তাকালো মৌনতার দিকে। মৌনতা মিটিমিটি হেসে শুধায়, কি হলো আব্বু, খাওয়া বেশি হয়ে গিয়েছে, নড়তে পারছো না? তানশান পান্তুর মুখে না বোধক মাথা নাড়ল। সহসা রোজ আর মৌনতা খিলখিলিয়ে হেসে উঠল। হাসতে হাসতে বলল, আজ তানশান বেশ জব্দ হয়েছে তার মিমির কাছে। হেসো না তোমরা। তানশান রেগে গেল। রোজ আর মৌনতা সহসা মুখে আঙ্গুল চাপল, কিন্তু উপচে পড়া হাসি আটকেতে তারা দুজনেই ব্যর্থ হয়। মুখে আঙ্গুল চেপেই তারা আবার খিক করে হেসে উঠল তানশানের ফোলানো মুখ দেখে। তানশান অতিষ্ঠ হয়ে পড়ল। তোমরা সবাই পাজি, অসহ্য। বলেই সে ধূপধাপ পা ফেলে দোতলায় চলে গেল। নির্জনা বেগমের আনত মুখেও মৃদু হাসি ফুটে উঠে চঞ্চল তানশানকে দেখে। তপবন ব্যতীত তানশানকে এতটা চঞ্চল যত্নে দেখা যায় না। বুকের ভার কমলেও রূপকথার প্রতি বিরূপ মনোভাব দূর হয় না। রূপকথার প্রতি এই শোধ তানশান রাতে ঠিকই নিল। সন্ধ্যার নামাজ শেষে তখন রূপকথা 4 হাত পা চড়িয়ে বিছানায় শুয়ে পড়ে, কিন্তু তার শান্তিতে নিদারুণ বিরক্তি ঘটিয়ে কেউ নক করে দরজায়। রূপকথা সোজা হয়ে বসে বলল, ভেতরে আসুন। তানশান দরজা খুলে উকি দেয়। আপনার পড়াশোনা নেই? বলে রূপকথা ভদ্র মেয়ের মতো বলল, আর আধা ঘন্টা পর বসবো। এক্ষুনি বসবেন। বই খাতা নিয়ে আমার ঘরে আসবেন এক্ষুনি। তানশান থমথমে মুখে বলল। রূপকথা কপাল কুঁচকে বিরোধ করে বলল, এখন ইচ্ছে করছে না, আধা ঘন্টা পর আসি। আপনি আসবেন নাকি আমি পাপাকে ফোন দিব? সে কি ভয়ঙ্কর হুমকি! রূপকথা মুখ বাঁকিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। অলস কণ্ঠে বলে, আসছি। ফিজিক্স আর কেমিস্ট্রি নিয়ে আসবেন। তানশান বলেই বের হতে গেলে চোখ বাঁধে দরজার পাশে অবস্থারত বাবার ডেস্কের উপরে থাকা একটা মেডিকেল রিপোর্ট। এটা তার মাম্মা। সে কৌতূহলী দৃষ্টি ফেলে এগিয়ে গিয়ে রিপোর্টটা হাতে নেয়। সৃষ্টিকর্তা মায়ের যতটুকু স্মৃতি তার কাছে অবশিষ্ট রেখেছে তা এত বছর যাবৎ তার বাবা ছেলে ভীষণ যত্নে আগলে রেখেছে। তাই মায়ের সবকিছু তানশানের আদ্যপান্ত মুখস্থ, এমনকি মায়ের মেডিকেল রিপোর্টগুলো। কত রাত পড়ে পড়ে দেখেছে মায়ের রোগের নামগুলো, যেগুলো একদিন তার মাথার উপর থেকে মায়ের ছায়া কেড়ে নিয়েছে। রিপোর্টটা খুলতে পরিচিত রোগের লক্ষণ দেখে শুধায়, মাম্মার রিপোর্ট এখানে কি করে? তানশানের প্রশ্ন বই গুছাতে ব্যস্ত রূপকথা ফিরে তাকায় ম্লান হেসে বলল, ওটা আমার রিপোর্ট। আপনার? এটা কি করে হতে পারে? তানশান অবাক হয়। রূপকথা ভ্রু নাচিয়ে শুধায়, কেন, কি হয়েছে? তানশান অপ্রস্তুত অভিব্যক্তি লুকিয়ে নিল। ধাতস্থ কণ্ঠে শুধায়, আপনি কি অসুস্থ? একটু, তেমন কিছু না। রূপকথা মিহিসরে বলল, কিন্তু তানশান তখনও আশ্চর্যের রেশ কাটাতে পারছে না। এই রিপোর্ট অবিকল মায়ের একটা রিপোর্টের সাথে মিলে যায়। কি হয়েছে, কি ভাবছো? রূপকথা এগিয়ে এসে শুধায়। তানশান না বোধক মাথা নাড়ল, ধিমি কণ্ঠে বলল, পড়তে আসুন। বলেই সে দ্রুত বের হয়ে যায়। রূপকথা কাজ ঝাঁকিয়ে নিজেও পাছে পাছে তার ঘরে যায়। পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো চরিত্রহীন ব্যক্তি। জীবনের তিক্ত অভিজ্ঞতাগুলো এটাই এরোজকে মনে প্রাণে বাঁধতে বাধ্য করেছে। মূলত ঠিক এই কারণে এরোজ খুব একটা পছন্দ করে না ইমরোজকে। যুবক বয়সে পদার্পণ করতে ইমরোজের মাঝে এই প্রবণতা পরিলক্ষিত হয়। নারী সঙ্গ ব্যতীত ইমরোজের চলত না। তাকে এই পথ থেকে ফিরিয়ে আনতে তপবন আর নির্জনা বেগম সংসারী স্বামীভক্ত সুন্দর একটা মেয়েকে ইমরোজের বউ করে আনে, যেন সে ঘরমুখ হয়। আর সেই অভিশপ্ত জীবনে পদার্পণ ঘটে মৌনতার। জীবনে একজন চরিত্রহীন ব্যক্তি স্বামী হিসেবে পাওয়া আর জাহান্নামের মাঝে খুব একটা পার্থক্য নেই। বিয়ের পরপর ইমরোজের মাঝে অনেক পরিবর্তন আসে। সংসার স্ত্রী এর মাঝে মনোযোগী হয় সে, সন্তানের প্রতি আগ্রহ বাড়ে তার। তবে ইমরোজের মাঝে বাহির্মুখ হওয়ার প্রবণতা কমে গেলেও একদম পিছু ছাড়েনি। রাত হলে এরোজের আড্ডা জায়গা হয় নিউ মার্কেটের আশেপাশে অন্ধকার অলিগলিতে বা রোড সাইড টঙের দোকানে। সাথে থাকে স্কুল জীবন থেকে কলেজ জীবন পর্যন্ত বন্ধুরা। তবে আজ তারা একটু খোলামেলা জায়গায় রয়েছে। নিউ মার্কেটের বাইরে একটা রোড সাইড জনমানবপূর্ণ জায়গায়। নিউ মার্কেট এরিয়া বরাবরই জমজমাট থাকে। চেয়ারে গা এলিয়ে বসা এরোজ বাঁকা চোখে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে নিজের সামনে চেয়ারে বসা এক ছোট ভাইয়ের ঠোঁটে চেপে রাখা সিগারেটের দিকে।
চোখে মুখে রাগ, অস্থিরতা। সে আশা রাখে আজও নায়েল তার কাছে ঘুমাতে আসবে, তাই আজও কোনো প্রকার ক্ষতিকর জিনিস হাত দেয়নি, এমনকি নিজেকে কন্ট্রোল করার জন্য সঙ্গী সাথীদেরও ধরতে দেয়নি। এরোজ নিজের উপর জোর খাটিয়ে উত্তেজনা দমিয়ে রাখলেও তার সঙ্গীরা পারেনি। কয়েকজন না পেরে বদভ্যাসের জোরে সিগারেট ধরিয়েছে। নিজেকে দমাতে দমাতে বারংবার চোখা দৃষ্টিতে দেখল এরোজ। একটা সময় তার উত্তেজনার মাত্রা ছাড়িয়ে গেল। সে রেগে দিল ছেলেটার মাথায় একটা চাপড়। ক্ষুব্ধ হয়ে বলল, একটু কন্ট্রোল হয় না তাই না? শালার চেন স্মোকার। বলেই সে ক্ষিপ্ত হাতে ছেলেটার হাত থেকে সিগারেটটা ছিনিয়ে নিল আর ঠোঁটে চেপে উন্মাদের মতো ফুঁকতে লাগলো। ছেলেটা তখনই তবদা খেয়ে তাকিয়ে রইল। বাকি সবার ওষ্ঠকোণে চাপা হাসি। তারা কেউ কেউ এরোজের সমবয়সী, আবার কেউ কেউ জুনিয়র, আবার কেউ সিনিয়র। তবে তাদের প্রত্যেকের সুসম্পর্ক রয়েছে। এর মধ্যে সকলের চাকরি রয়েছে, পরিবার রয়েছে। তাদের আড্ডার মাঝে কেউ একজন ক্ষিপ্র গতিতে হামলে পড়ল এরোজের উপর। এরোজ চোখ মুখ কুচকে বিরক্তি নিয়ে তাকায় হামলাকারী রূপী বন্ধুর দিকে। খেকিয়ে উঠে বলল, আমাকে তোর বউ পেয়েছিস, এসে এমন গায়ে পড়ছিস কেন? সৈকত এরোজের বাহু চাপড়ে বলল, রাগ করিস কেন? এতদিন পর দেখা হলো, কোথায় বুকে জড়িয়ে নিবি, তা না করে বিরক্ত হচ্ছিস। এরোজ পাত্তা না দিয়ে সিগারেটে শুকটান দিতে দিতে শুধায়, ঢাকা থেকে আসলি কবে? এসেছি অনেকদিন। আমার আব্বু অসুস্থ ছিল, তাই বের হতে পারিনি। আজ সময় পেলাম আর তোর কাছে চলে আসলাম। ও। এরোজ অনাগ্রহের ছোট্ট করে জবাব দেয়। সৈকত তার বাহু জড়িয়ে ধরে জিজ্ঞাসা করে, এমন করছিস কেন? কোথায় সুন্দর করে হাসি খুশি মনে কথা বলবি, তা না এমন গম্ভীর মুখে কথা বলছিস। মুড নেই। এরোজের গা ছাড়া কণ্ঠে সৈকত দীর্ঘশ্বাস ফেলল। এই রূপ কি আজকের? বিগত 6 বছর যাবৎ এমনই মনমোড়া উগ্ররূপে দেখে আসছে। পুরনো সেই দুষ্টু চঞ্চল এরোজটা হারিয়ে গিয়েছে। তারা গল্পে মগ্ন হয়। কথোপকথনের এক পর্যায়ে সৈকত বিকৃত কণ্ঠে বলে, তোর ভাইয়ের কি খবর? তার নাট বল্টু কি এখনো ঠিক হয়নি? দ্বিতীয় নাম্বার সিগারেটটা ধরাতে ধরাতে এরোজ শুধায়, কিসের নাট বল্টু? কোন ভাইয়ের কথা বলছিস? আরে ইমরোজ ভাই, তোর ভাইদের মধ্যে একজনই আছে যার নাট বল্টু ঢিলা। তার খবর আমায় কেন জিজ্ঞেস করছিস? তোর ভাই, তোকে জিজ্ঞেস করবো না? তোর বউ বাচ্চার কি খবর? এরোজ উদাসীন হয়, ম্লান হেসে বলে, ওর কথা জিজ্ঞেস করিস না, ওর সুখ দেখে তোরাও বিস্মিত হয়ে যাবে। সৃষ্টিকর্তার ভান্ডারে যত সুখ ছিল সব ওকেই দিয়ে রেখেছে। তবে এত সুখ রেখে বাইরে মুখ দেয় কেন? নাকি সুখ সহ্য হচ্ছে না? এরোজের হাত থামে। নাসারন্ধ্র থেকে বিষাক্ত ধোঁয়া বের করতে করতে শুধায়, কি? সৈকত তির্যক মন্তব্য করে বলল, সে কি ঘরে পদ্মার ইলিশ রেখে পদ্মা নদীতে জাল ফেলতে গিয়েছিল? এরোজ চোখ মুখ কুচকে নেয়, ফের মুখ ঘুরিয়ে ফিরিয়ে কথা বলায়। বিরক্ত হয়ে শুধায়, কিসব উল্টোপাল্টা কথা বলছিস? সৈকত শয়তানি হাসি দিয়ে বলল, ইমরোজ ভাই মনে হয় পদ্মার পাড়ে ইলিশ মাছ খুঁজতে গিয়েছিল। এরোজ এবার ক্ষিপ্ত হয়ে ওঠে, ক্রুদ্ধ কণ্ঠে বলে, কথা ঘুরিয়ে পেঁচে না বলে ঠিক করে বল। আর তুই সবসময় ওকে নিয়ে পড়িস কেন? এসেছিস অন্য বিষয়ে দুটো কথা বলবে। আমি কি করলাম? সে প্রতিবার আমার সামনেই পড়ে, আর আমি বলবো না? এরোজ থমথমে মুখে বলল, যা বলার সোজা সবটা বল। সৈকত বলল না কিছু। পকেট থেকে ফোন বের করে একটা ছবি বের করে সেটা এরোজের দিকে বাড়িয়ে দেয়। এরোজের দৃষ্টি সংকুচিত হয়ে আসে পদ্মা ব্রিজের উপর কিনারায় পাশাপাশি এক যুগলকে দেখে। এটা কে? এটা তোর ভাই না? চিনতে পারছিস না? দুজনের মুখ দেখা যাচ্ছে না, কিন্তু ভীষণ অন্তরঙ্গতার সাথে একে অপরকে আগলে দাঁড়িয়ে আছে। সে সৈকতের দিকে তাকায়। এটা যে ইমরোজ তা বুঝলি কি করে? আমি চলন্ত বাসে বসে দেখেছি, কিন্তু আমি শিওর এটা ইমরোজ ভাই। জুম করে দেখ। এরোজ ছবিটা জুম করে এবং মুহূর্তে তার দৃষ্টি থেকে উদাসীনতা সরে যায়। দেহের আদলে সাময়িক মনে হলো এটা ইমরোজ। একটা মেয়ের কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এরোজ হাঁসফাঁস করে উঠল, পুরনো সেই যন্ত্রণাদায়ক স্মৃতি আবারও উজ্জীবিত হতে। দিনের পর দিন মায়ের জন্য তরপাতে থাকা ছোট্ট এরোজের যন্ত্রণাময় দিনগুলো ভেসে উঠল ছোট্ট নায়েলের মুখটি। কেমন ছটফট করে উঠল এরোজ, মুখশ্রী ঘেমে উঠল। একটা পরিবার ভাঙা কতটা কষ্টকর সেটা তারা জানে, আর এই পরিবার ভাঙতে দেখার সাহস তার মধ্যে নেই। সে এলোমেলো দৃষ্টি ফেলে বলল, এমন তো নাও হতে পারে। কাকে সান্ত্বনা দিচ্ছিস, নিজেকে? সৈকত ম্লান হেসে বলল। এরোজ অস্থির চিত্তে সিগারেটে শুকটান দেয়, গমগমে স্বরে বলে, মুখ দেখা যাচ্ছে না, না জেনে কাউকে নিয়ে এত বিদঘুটে মন্তব্য করা ঠিক না। তুই জানিস না ও কত সুখী। ওকে কেউ একটু আঘাত করতে চাইলে ওকে আগলে রাখার মতো দুটো শক্তিশালী সত্তা রয়েছে। তাদের চোখে মুখে ওর জন্য অজস্র ভালোবাসা।
পৃথিবীর কারো সাধ্য নেই ওই ভালোবাসাকে উপেক্ষা করার। তোর ভুল হচ্ছে কোথাও। ভুল হলেই ভালো। আমি তোর পরিবারের ভালো চাই, আর তার জন্যই তো এগুলো বলছি। সৈকত কাজ ঝাঁকিয়ে বলল। এরোজ নির্বাক নিজ কর্মে মগ্ন হয়। ধারণা করতে পারে না যে ভালোবাসাকে পৃথিবীর কারোর উপেক্ষা করার ক্ষমতা নেই, সেই ভালোবাসাকে তার ভাই নিদারুণভাবে উপেক্ষা করছে এবং নিজের হাতে তিলে তিলে গলা টিপে মারছে সে স্নিগ্ধ ভালোবাসাগুলোকে। রাত বাড়ে, সেই সাথে এরোজ অনুভব করলো সে দুর্ভাগা। ওই উপরওয়ালাও তার সাথে প্রহসনে মত্ত, নয়তো বারংবার এমন অদ্ভুত সুখের সাথে কেন পরিচিতি করায়। আজ আর নায়েল আসলো না এরোজের কাছে ঘুমাতে। ইমরোজ আসতে দেয়নি। এরোজের সাথে তার মেয়েকে রাখতে তার ভয় করে। আজ নায়েল বাবা মার সাথে ঘুমিয়েছে। নায়েলের জন্য অপেক্ষারত এরোজ আবারও উদাসীনতা আঁকড়ে একাকিত্বকে বরণ করে নেয়। ওষ্ঠকোণে ম্লান হাসি ফুটে উঠল এরোজের। তার জীবনে অপেক্ষারা কেন ফুরায় না? ওষ্ঠকোণে ম্লান হাসি ফুটে উঠল এরোজের। তার জীবনে অপেক্ষারা কেন ফুরায় না? বহুক্ষণের অপেক্ষা ভেঙে উদাসীন চিত্তে উঠে হাঁটতে হাঁটতে গিয়ে কাবার থেকে নিষিদ্ধ দ্রব্যগুলো বের করে গ্লাসে ঢেলে বারান্দায় চলে যায়। রাত তখন প্রায় একটা। রূপকথা শান্ত দৃষ্টি ফেলল সম্মুখের গুরুগম্ভীর ছেলেটির দিকে, অনুনয় করে বলল, এখন ছেড়ে দাও, আর পড়তে ইচ্ছে করছে না, নিজেও ঘুমাও। তানশান অনর গম্ভীর গলায় বলল। আর 2টা প্রশ্ন আছে, সেটা সলভ করেই ঘুমাই যাবেন। রূপকথা অতিষ্ঠ হয়ে গেল, রেগে বলল। তুমি আমার শায়েস্তা করছো, তাই না? তানশান চোখে হাসে। সে আসলে শায়েস্তা করছে, নিজের ঘুম বাদ দিয়েও আজ পাহারা দিচ্ছে। তবু অভিব্যক্তি লুকিয়ে বলল, আপনি পড়া শেষ না করলে আমি পাপাকে ফোন দিব। পাপা আমায় দায়িত্ব দিয়ে গেছে আপনার এই টাস্কগুলো নিজ দায়িত্বে শেষ করানোর জন্য। অগত্যা রূপকথাকে আরো 2টা সৃজনশীল প্রশ্ন লিখতে হলো। পড়া শেষ হতেই সে তানশানের বিছানা গুছিয়ে দিয়ে বেরিয়ে পড়ে। দরজা পর্যন্ত বের হতেই শুনতে পেল তানশানের হাস্যোজ্জ্বল কণ্ঠ। পাপা, আমি তোমায় মিস করছিলাম, এতক্ষণে ফোন দাওনি কেন? রূপকথা আনন্দিত হয় তপবনের ফোন দেখে। এই 3 দিনে একবারও ফোন দেয়নি, এখন নিশ্চয়ই তাকেও ফোন দেবে। সে নিজের ঘরে ছুটে গিয়ে ফোনটা আঁকড়ে ধরে অপেক্ষা করতে লাগলো। তবে তার অপেক্ষারা ফুরালো না। রাত 2:30 পর্যন্ত অপেক্ষা করার পরেও তপবনের ফোন আসলো না। রূপকথা উচ্ছ্বাস মিলিয়ে গেল। জীবনে তৈরি হওয়া ছোট ছোট মনোমুগ্ধকর মুহূর্তগুলো আর আনন্দিত করে না। মানুষটা বোধহয় দায়িত্বের জায়গা থেকে জোরপূর্বক তাকে মেনে নিচ্ছে, তাই তো সুযোগ পেতে কেমন উপেক্ষা করছে। কনকনে শীতের রাতে মৌনতার ঘুম ভেঙে গেল অস্বাভাবিকভাবে। শরীর ঘেমে ওঠায় হাঁসফাঁস করে উঠল মৌনতা। লেপ সরিয়ে উঠে বসে নিজের শরীরে হাতায়। শ্বেত জলে ভিজে উঠেছে ব্লাউজ। শরীরে অস্বাভাবিক যন্ত্রণা আর আরামের ঘুম আসলো না, বরং সেভাবেই ছটফট করতে করতে সে বিছানা ছেড়ে নামে। পাশ ফিরে তাকালে মুখে মলিন হাসি ফুটে উঠল। ইমরোজের হাতের উপর বেঘরে ঘুমাচ্ছে নায়েল। বড্ড কামনীয় দৃশ্য এটি মৌনতার জন্য। সবসময় প্রার্থনা করে বাবা মেয়ে যেন সবসময় এমন থাকে। নায়েল যেন বাবার চোখের মণি হয়ে বাঁচে। সে ধীর পায়ে হেঁটে বারান্দায় চলে যায়। তবে সেখানে 2 মিনিট দাঁড়াতেই তার শরীর ভেঙে আসলো। চোখের সামনে হঠাৎ সব ধোঁয়াশা হয়ে আসতেই মৌনতা রেলিং আঁকড়ে ধরে নুয়ে পড়ল। ঘন ঘন নিঃশ্বাস ফেলল সে। কিছুক্ষণ সেভাবে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করলে হঠাৎ করে নাক থেকে তরল কিছু গড়িয়ে পড়ার অনুভূতি হয়। সে আনমনে হাতের উল্টো পিঠে নাক ঘষা দেয়। হাতটা চোখের সামনে ধরতে স্ট্রিট লাইটের আবছা আলো স্পষ্ট হয় লাল লাল অজস্র রক্তকণিকা। মৌনতা সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে শুকনো ঢোক গিলল। এই চামড়ার কঙ্কালের আড়ালে থাকা তার ভিতরটা কি খুব অসুস্থ? তাকে যে এখনো অনেকটা পথ ধৈর্য সহকারে লড়তে হবে সন্তানের সুখের জন্য। রক্তকণিকাগুলো দেখতে দেখতে অনুভব হলো তাকে কেউ দেখছে। সে এদিক সেদিক নয়, সোজা দৃষ্টি তাক করে নিজের বাম পাশের বারান্দাতে আবছা আলোয় দৃশ্যমান এক উদাসীন পুরুষালী অবয়ব। এই অবয়বকে সে চেনে। বিগত এক যাবৎ এমনি হুটহাট রাত বিরাতে তো কখনো কাক ডাকা ভোরে দেখা যায় এখানে, হয়তো কখনো মাতাল অবস্থায় কিংবা মাতাল না হয়েও কেমন এক অন্য জগতে বিরাজ করে। সে সময় ব্যয় না করে দ্রুত রুমে ঢুকে যায়। বাতাবরণ থেকে ল্যাভেন্ডারের সুবাস ধীর স্থির মিলিয়ে গেল। এরোজ ভীষণ অলসতার সাথে বদ্ধ নেত্র খুলে তাকায় সম্মুখের খালি বারান্দার দিকে। ভালোবাসা কেমন হয়? ভালোবাসলে কি পেতে হবে? থাক না কিছু অমূল্য অনুভূতি হৃদয়ের মাঝে লেখা। ভালোবাসার মানুষটির ভালো থাকা নিশ্চিত করাও তো ভালোবাসা, তাই না? দীর্ঘ 5 মিনিট যাবৎ বমি করতে করতে বেসিন আঁকড়ে ধরে নুয়ে পড়ল মৌনতা। বমি সহ্য করতে না পেরে চোখের পানি ছেড়ে দেয়। সে দুর্বল হাতে মুখ ধুয়ে ধীর পায়ে গিয়ে একটা টুলে বসে পড়ে। সেখানে কিছুক্ষণ অপেক্ষা করে একটু সুস্থতা বোধ করার জন্যে। প্রায় অনেকক্ষণ বাদ যখন একটু ভালো লাগলো তখন বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। ইমরোজ নায়েল বেঘরে ঘুমাচ্ছে। সে দুর্বল দেহ টেনে ঘর থেকে বেরিয়ে নিচে নামে। বমি ভাব এখনো কাটেনি। একটা কমলা খেলে হয়তো ভালো লাগবে। রান্নাঘরের দিকে পা বাড়ালেই দেখতে পায় আলো জ্বলছে সেখানে। এত রাতে এখানে কে থাকবে?
সে কৌতূহলী এর দৃষ্টি ফেলে রান্নাঘরে ঢুকতে কৌতূহলী নয়ন দেয় বিরক্তিকর একটা দৃশ্য এঁটে যায়। ঠোঁটের ভাঁজে সিগারেট চেপে একধানে পেঁয়াজ কাটছে এরোজ। বিষাক্ত ধোঁয়ায় দুর্গন্ধে মৌনতা তৎক্ষণাৎ নাকে কাপড় চাপলো। কারোর উপস্থিতির আভাসে এরোজ পাশ ফিরে তাকায়। সহসা মৌনতার মুখের উপর থেকে কাপড় সরিয়ে ফেললো। অপ্রস্তুত কণ্ঠে জিজ্ঞাসা করে বসে, ছোট ভাইজান, আপনি এখানে? খিদে পেয়েছে? এরোজ নির্বিকার নিজের দৃষ্টি সরিয়ে চপিং বোর্ডে রাখে। ঠোঁটে চেপে রাখা সিগারেট নিয়ে উচ্চারণ করে। মৌনতা কি বলবে ভেবে পেল না। সিগারেটের গন্ধে শরীর গুলিয়ে আসছে, চলেও যেতে পারছে না। দেবর রান্না করছে আর সে বড় ভাবি হয়ে দেখছে। বহু কষ্টে গন্ধটিকে উপেক্ষা করে বলল, কি খাবেন আমায় বলুন, আমি বানিয়ে দিচ্ছি ভাইজান। এরোজের হাত থামিয়ে মুখ থেকে সিগারেটটা নামায়। দৃষ্টি চপিং বোর্ডে স্থির রেখে শান্ত স্বরে বলল, দরকার নেই, আমি পারবো। সমস্যা নেই, আমি বানিয়ে দিচ্ছি ভাইজান। মৌনতা আরেকটু জোর দিয়ে বলল। এরোজ গুরু গম্ভীর আওয়াজে কিছু বলতে যাবে, তার আগে ভেসে আসলো গলগল করে বমি করার আওয়াজ। এরোজের নির্লিপ্ততা ভেঙে যায়। কিছুটা চমকে তাকায় মৌনতার দিকে। দৃষ্টি হকচকায় হাঁটু গেড়ে বসে পড়া দুর্বল মৌনতাকে দেখে। রান্নাঘরের মেঝেতে বমি করে দিয়েছে সে। হাতের কাজ থামিয়ে সিগারেট সহ এগিয়ে আসে এরোজ। চাপা উদ্বেগ লুকিয়ে গম্ভীর গলায় জিজ্ঞাসা করে, ঠিক আছেন? পানি দিব? মৌনতা ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। এমনিতেই বমি বমি ভাবছিল, আবার সিগারেটের তীব্র গন্ধ, সব মিলিয়ে হঠাৎ করে তার গা গুলিয়ে বমি আসে। এরোজ দ্রুত গ্লাস নিয়ে ফিল্টার থেকে পানি এনে তার সামনে ধরে। মৌনতা টলমলে আঁখি তুলে তাকায় গ্লাসটার দিকে। আচমকায় লজ্জা আঁকড়ে ধরল। সে লজ্জিত বোধ করে রান্নাঘরে বমি করে দেওয়ার জন্য লজ্জা আঁকড়ে হড়বড়িয়ে উঠে দাঁড়ালো। সিগারেটের গন্ধ আরও সন্নিকটে। তখন সে দ্রুত নাকে কাপড় চাপলো। অনুতপ্ত হয়ে বলল, দুঃখিত ছোট ভাইজান, আমি আসলে বুঝতে পারিনি আমার শরীরটা খারাপ, আর আমি সিগারেটের গন্ধ একদমই সহ্য করতে পারি না, তাই আটকে রাখতে পারিনি। আমি এখনই পরিষ্কার করে দিচ্ছি। এরোজ এক পলক লজ্জিত মুখটার দিকে তাকিয়ে বাড়িয়ে দেওয়া গ্লাসটার দিকে তাকায়। কোনো প্রত্যুত্তর না করে সে নির্বিকার গ্লাসটি কিচেন ক্যাবিনেটের উপর রেখে দেয়। চলতে চলতে হাতে সিগারেটটা নিচে ফেলে দিয়ে পায়ে পিষে ফেলল। নিরুদ্বেগ ফলের ঝুড়ি থেকে একটা কমলা এনে ঠিক গ্লাসটার পাশে রাখে। অতঃপর জোরে এক হাঁক ছেড়ে জবাকে ডাকলো। মৌনতা হকচকায় আচমকা চিৎকারে কিছুটা অবাক পানে তাকায় একবার এরোজের দিকে, আরেকবার কমলার দিকে। মানুষটাকে আজ পর্যন্ত তার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকাতে দেখেনি। কেমন যেন অন্তর্মুখী স্বভাবের। ঘর সংসার পরিবার পরিজনদের প্রতি কখনোই দায়িত্বশীল বা সক্রিয় দেখা যায় না। নায়েল তার সে শরীরের সাথে না পেরে গ্লাসের পানি ঢকঢক করে পান করে কমলার খোসা ছাড়িয়ে তা নাকের কাছে ধরল। রান্নাঘর সংলগ্ন একটি ঘর, যেখানে জবা আর মাজেদা চাচি থাকে। আচমকা রাতের এমন নিস্তব্ধতা ভঙ্গ করে এরোজের চিৎকারে জবা এক চিৎকার দিয়ে লাফিয়ে উঠে বসলো। আতঙ্কে বক্ষস্থল হাঁপাচ্ছে তার। সে বিরক্ত নিয়ে মাজেদার চাচির দিকে তাকায়। বিরক্ত হয়ে বলল, সারাদিন ষাঁড় গরুর মতন চেঁচায়, এখন তো স্বপ্নের মাঝেও আইসা চেঁচায়। কি এক যন্ত্রণা, এ কি সহ্য হয় কন চাচি? এই জবা, মরার মতো ঘুমোচ্ছিস? কানে কথা যায় না? পুনরায় এরোজের চিৎকারে জবার ঘুম ছুটে গেল। তার মানে এটা স্বপ্ন নয়। সে হুড়মুড়িয়ে বিছানা থেকে নেমে কোনো মতে চাদর জড়িয়ে এক ছুট লাগায়। এরোজ জ্বলন্ত চোখে তাকায় তার দিকে। সে আলাভোলা হেসে বলল, ঘুমাইতেছিলাম ভাইজান, কেডাই জানতো আপনি রাইতে না ঘুমাইয়া ঘর পাহারা দেন? বলেই জবা জিভ কাটলো। বোকাশোকা হেসে বলল, না মানে কিছু লাগবে ভাইজান? এরোজ শানিত দৃষ্টিতে তাকিয়ে বলল, ওগুলো পরিষ্কার কর। জবা এরোজের হাতের নির্দেশনা অনুসরণ করে তাকাতে ভূমির সামনে মৌনতাকে দণ্ডায়মান দেখল। সে কপাল কুঁচকে শুধায়, আপনি এই হানে কিয়া ভাবি যান? এই বমি করছে কেডায়? আপনি? মৌনতা মাথা নেড়ে সায় জানায়। জবা ব্যতিব্যস্ত হয়ে পড়ল। সে এগিয়ে আসে মৌনতার কাছে। এরোজ নিজের কাজে মগ্ন হয়। খিদে পেয়েছিল, রাত জাগলে খিদে পায় তার। পাস্তা বানাচ্ছে। জবা সব পরিষ্কার করে। মৌনতা ফলের ঝুড়ি থেকে আরও একটা কমলা নিয়ে ঘরে চলে যায়। জবাকে বলে যায় এরোজকে সাহায্য করতে। জবা এরোজের পাশে দাঁড়াতে এরোজ খ্যাক করে উঠল। তার কোনো সাহায্যের প্রয়োজন নেই। যার সঙ্গী একাকিত্ব, তার কিসের আবার সাহায্যের প্রয়োজন? আজ এরোজের হাসি পায় নিজের উপর। কারোর অনুমতিবিহীন সে তাকে নিয়ে গোটা এক জীবনে ভেবে বসেছিল, অথচ আজ সেই বাচ্চার স্বপ্নই তাকে তিলে তিলে মারছে। ভরা ক্লাসরুম। টিচার তখন গুরুত্বপূর্ণ টপিকের উপর আলোচনা করছিল। জীবনে সদ্যযুক্ত হওয়া প্রেমময় পিছুটানগুলো ভুলে রূপকথাপূর্ণ মনোযোগ সহকারে শিক্ষকের কথা শুনছে। পেছনের দরজা থেকে লাগাতার ডেকে যাওয়া মেয়েটির আকুতি মিনতি তার কোনো কানেই প্রবেশ করছে না। করবেই বা কেন?
সিনিয়র হয়েছে দেখে কি মাথা খেয়ে নিয়েছে? ক্লাস রেখে তাদের ডাকে সাড়া দিতে হবে? দেবে না সে। তখন বাজে 11:40। কলেজে এসেছে থেকে তৃষান নামক এক যুবকের তলব আসছে তার জন্য। জিজ্ঞাসা করলে কারণ বলছে না। হঠাৎ করে ক্লাসের নিবিষ্টতা ভঙ্গ হলো কারোর আওয়াজে। ক্লাসের সকল শিক্ষার্থীরা তাকায় দরজায় দাঁড়ানো আঘাতপ্রাপ্ত রক্তমাখা কপাল নিয়ে দাঁড়িয়ে থাকা তৃষানের পানে। ক্লাস টিচার অভ্যস্ত তৃষানের এমন রূপে। সে গম্ভীর গলায় শুধায়। তৃষানের দৃষ্টি অস্থিরভাবে খুঁজছিল রাগান্বিত মুখটি। খুঁজে পেতেই ঠোঁটের কোণে স্মিত হাসি ফুটিয়ে উঠল। টিচারের দিকে তাকিয়ে নির্লিপ্ত কণ্ঠে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।